আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা সকলে একটু কমেন্ট করবেন। আপনাদের উপস্থিতি আজকে এত কম কেন? আচ্ছা, ক্লিয়ার না? ঠিক আছে। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন। কার কোন জেলা একটু কমেন্ট করবেন যে কে কোন জেলা থেকে দেখতেছেন। আমরা ক্লাসটা শুরু করে দেই। দেখেন, কালকে আমরা এই ক্লাসের ব্যাপারে 30-35 মিনিটের মতো ক্লাস হয়েছিল, আর তারপরে আমাদের সাউন্ডের সমস্যা হয়, যার কারণে আমরা ক্লাসটা ওইখানে স্টপ করে দিই। আমরা প্রথম থেকে আলোচনা করব আবার, যেহেতু আমরা ক্লাসটা রেকর্ড হিসাবে রাখবো। আপনারা চাইলে 6 মাস বা 1 বছর পরেও ক্লাসটা দেখতে পারবেন। এই জন্য আমরা সেই শুরু থেকেই রেকর্ড করব, যাতে ফার্দার যখন দেখবেন আপনাদের সমস্যা না হয়। এবং আমার নেট সমস্যা হচ্ছে কিনা বা অন্যান্য সমস্যা হচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন, কারণ আমি সব কিছু আবার চেঞ্জ করছি, তো আশা করতেছি আর সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, আমরা আজকে পড়বো যে অনুপাত আর সমানুপাত দুইটা কিন্তু এক জিনিস না। অনুপাত এবং সমানুপাত দুইটা এক জিনিস না। প্রথমে আমরা অনুপাত নিয়ে একটু আলোচনা করব, তারপরে সমানুপাত নিয়ে। তো প্রথমে আমরা কি নিয়ে আলোচনা করব? অনুপাত। এখন অনুপাত কি? অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ। অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ যার কোনো একক নেই। তাহলে অনুপাত কি? অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ যার কোনো একক নেই। আমরা কিন্তু ইতিপূর্বেই ভগ্নাংশ শিখেছি। এখন ভগ্নাংশ কি? দুইটা পূর্ণ সংখ্যাকে আমরা যদি এরকম ভাগ আকারে লিখি, তাহলে এই যে 5/8 এটা হচ্ছে একটা ভগ্নাংশ, অথবা 3/4 এটা একটা ভগ্নাংশ। তাহলে এই অনুপাত হচ্ছে এক ধরনের ভগ্নাংশ। এখন অনুপাতের চিহ্ন, অনুপাতের কি চিহ্ন? অনুপাতের চিহ্ন কোনটা? এর দুইটা ফোঁটা দিই আমরা, এটা হচ্ছে অনুপাতের চিহ্ন। তাহলে এই অনুপাত চিহ্ন সমান কি? ভাগ। এই ভাগ আর অনুপাতের ফাংশন প্রায় একই। একটা জিনিস মনে রাখবেন, এরকম ভগ্নাংশ থাকলে যদি সেটাকে ভাগ করা যায়, ছোট করা যায়, লঘিষ্ঠকরণ বলে, লসাগু গসাগুতে শেখানো হয় ক্লাস 4-এ 5-এ, এরকম থাকে যদি ভাগ করা যায়। কীরকম? এখানে আছে 10, এখানে আছে 12, এই ভগ্নাংশটা কিন্তু এরকম থাকবে না। এটা কি হয়ে যাবে? আবার ভাগ করতে হবে। 5 দুগুণি 10, 6 দুগুণি 12, তাহলে 5/6। তাহলে এই ভগ্নাংশর এই ভগ্নাংশটা কি হয়ে যাবে? এই ভগ্নাংশে রূপান্তর হয়ে যাবে। যাই হোক, আমরা এটা পরে শিখবো। তাহলে অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ যার কোনো একক নেই, এবং অনুপাতের চিহ্ন কোনটা? এরকম দুইটা ফোঁটা। তাহলে আমরা যদি এই 5/8কে অনুপাত আকারে লিখি, তাহলে কি হবে? 5:8। এই 3/4কে যদি আমরা অনুপাত আকারে লিখি, তাহলে হবে 3:4। এখন আমরা এটা কি? এটা হচ্ছে দ্বিমুখী বিক্রিয়ার মতো। আমরা 5/8 সমান লিখতে পারবো, 5:8 সমান লিখতে পারবো 5/8, অথবা 3/5 সমান লিখতে পারবো 3:8। আমরা কিন্তু যে কোনোটা লিখতে পারবো। যখন আমার যেটার প্রয়োজন হবে আমরা তখন সেটা লিখব। কখন আমরা এই অনুপাত থেকে ভগ্নাংশ লিখব, কখনো আমরা এই ভগ্নাংশ থেকে অনুপাত লিখব। যখন আমার অঙ্কে যেটা লাগবে তখন আমরা সেটা ব্যবহার করব। আমরা মনে রাখবো এই অনুপাত আর এই ভাগ দুইটা প্রায় একই কাজ করে। তাহলে অনুপাতের ছিল এইটা বেসিক। তো এরপরে আচ্ছা, যাই হোক, আমরা অনুপাতের যে বেসিক জিনিস যেটা ছিল সেটা আমরা জানলাম, এখান থেকে প্রশ্ন আসে না। তো এখন অনুপাতের কিছু প্রকারভেদ আছে, সেই প্রকারভেদগুলো আমরা দেখব। প্রথমে আমরা জানবো হচ্ছে সরল অনুপাত। সব থেকে বেশি ব্যবহার করা হয় সরল অনুপাত। আমরা এতক্ষণ পর্যন্ত যে উদাহরণগুলো দেখলাম সেগুলোকে বলা হয় সরল অনুপাত। আচ্ছা, আমরা একটা যদি অনুপাত লিখি, এই যে 5:8, এই 5:8-এর দুইটা সংখ্যা আছে। একটা হচ্ছে অনুপাতের আগের একটা সংখ্যা, পরে একটা সংখ্যা। এই আগের সংখ্যাকে বলা হয় পূর্ব রাশি, আর এই পরের সংখ্যাকে বলা হয় উত্তর রাশি বা পর রাশি।
উত্তর রাশি। একটু খেয়াল করি, এই যে একটা অনুপাতের কি থাকে, দুইটা সংখ্যা থাকে না, মাঝখানে কি থাকে, একটা মাঝখানে এরকম একটা কি অনুপাত চিহ্ন থাকে। তাহলে অনুপাতের আগের সামনে যে সংখ্যাটা থাকে তাকে বলা হয় পূর্ব রাশি, আর পরের সংখ্যাটাকে বলা হয় উত্তর রাশি। এখন আমরা শিখব যে সরল অনুপাত। এখন সরল অনুপাত কি, যদি কোনো অনুপাতের মাত্র দুইটি রাশি থাকে তাকে সরল অনুপাত বলে। তাহলে আমরা কি বললাম, যদি কোনো অনুপাতের মাত্র দুইটা রাশি থাকে তাকে আমরা সরল অনুপাত বলে। দুইটা রাশি কি, এই যে 2:3, এখানে মাত্র দুইটা রাশি না, তাহলে এটা হচ্ছে সরল অনুপাত। অথবা 4:5, এই যে মাত্র দুইটা রাশি না, তাহলে আমরা নর্মালি যতগুলো অনুপাত দেখি সবগুলো কি অনুপাত, সরল অনুপাত। আমরা নর্মালি যতগুলো অনুপাত দেখি সবগুলো কি সরল অনুপাত। সরল অনুপাত নিয়ে কারো প্রশ্ন আছে একটু কমেন্ট করবেন তো, যে সরল অনুপাত নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, আমার এখানে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আচ্ছা, তাহলে সরল অনুপাতের যে পূর্ব রাশি আছে বা প্রথম সংখ্যাকে বলা হয় পূর্বপদ বা পূর্ব রাশি, পরের সংখ্যাকে বলা হয় উত্তর রাশি। এটা আমরা আগে আলোচনা করেছি। সরল অনুপাত নিয়ে কারো কোনো প্রশ্ন আছে থাকলে একটু কমেন্ট করেন। আচ্ছা, মোটামুটি আপনাদের সকলের জেলা আমি দেখলাম। একটা খুশির খবর হচ্ছে আপনাদের জন্য নতুন করে সিভিল সার্জনের আন্ডারে প্রত্যেকটা জেলায় সার্কুলার হচ্ছে আলাদা আলাদা। এর বাহিরেও সারা বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা মেগা সার্কুলার প্রকাশিত হবে। সেইটার কার্যক্রম চলতেছে। সারা বাংলাদেশে শূন্য পদ গ্রহণ করতেছে। এইটা আগস্ট মাসের মধ্যে প্রকাশিত হবে। তাহলে আপনার জেলা সিভিল সার্জনের বাহিরেও ডাইরেক্ট স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আপনারা প্রত্যেকটা জেলার মানুষ আপনারা আবেদন করতে পারবেন। সেই সার্কুলার আগস্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবং এই সার্কুলারের জন্য যে সারা বাংলাদেশে কোথায় কতটা শূন্যপদ আছে সেগুলো নিয়েও কাজ করতেছে। 13 থেকে 20তম গ্রেডের আপনাদের জন্য একটা হিউজ অপরচুনিটি কাজ করতেছে। আপনারা পড়াশোনা করুন, দেখবেন যে আপনাদের সামনের দিনগুলোতে অনেক অনেক সার্কুলার আসবে। আচ্ছা, এরপর আমরা দেখব ব্যস্তানুপাত। এখন এরপর আমরা কি দেখব, ব্যস্তানুপাত। দেখেন, ব্যস্তানুপাত মানে কি, ব্যস্ত যোগ অনুপাত। ব্যস্তানুপাত হচ্ছে যে একটা অনুপাতের উল্টা। ব্যস্তানুপাত কি, সরল অনুপাতের উল্টা, উল্টা বা বিপরীত। আমি কি বললাম দেখেন, ব্যস্তানুপাত হচ্ছে সরল অনুপাতের উল্টা বা বিপরীত। অর্থাৎ একটা সরল অনুপাতের পূর্বপদকে ব্যস্তানুপাতের হয়ে যায় উত্তর। আচ্ছা, আমি লিখি একটা, ধরেন 2:3। আচ্ছা, এইটার উল্টা কি হবে, এটার উল্টা 3:2 না? বা এটাকে যদি আমি লিখি 2/3, তাহলে 2/3-এর উল্টা কি 3/2 না? তাহলে এই দেখেন 3/2 হয়ে গেছে। এখন আমরা যদি একটু ডিটেলসে বলি, এটা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে এইটার যদি সংজ্ঞা চায় যে ব্যস্তানুপাত কাকে বলে, তখন কিন্তু এটা লিখলে হবে না। তখন কি আসবে, এই যে সরল অনুপাতের যে পূর্ব পদ আছে বা পূর্ব রাশি আছে, সেই পূর্ব রাশিকে উত্তর রাশি ধরে, আর সরল অনুপাতের উত্তর রাশিকে পূর্ব রাশি ধরে যে অনুপাতটা কল্পনা করা হয় সেটাই হচ্ছে ব্যস্তানুপাত। তাহলে ব্যস্তানুপাত আমরা যদি এমসিকিউতে আসে আমরা কি মনে রাখবো, সরল অনুপাতের উল্টা। ব্যস্তানুপাত কি, সরল অনুপাতের উল্টা। তাহলে সরল অনুপাত কি 2:3, আর ব্যস্তানুপাত কি হবে 3:2। তাহলে এইটার উল্টা হচ্ছে এইটা। তাহলে আমরা কি এই দুইভাবে মনে রাখতে পারি, যে উল্টা অথবা সরল অনুপাতের শেষেরটা আসবে প্রথমে আর প্রথমেরটা যাবে শেষে। তো আমরা এইভাবে মনে রাখতে পারি। আচ্ছা, আগের আলোচনা দ্রুত শেষ করেন। হ্যাঁ, সমস্যা নেই, আসলে দ্রুত শেষ করলে তো হবে না, কারণ আপনারা হয়তো বা 1 মাস পর ভুলে যাবেন। তখন যদি দ্রুত শেষ করে দিই তাহলে দেখা যাবে যে, তাহলে আমরা যদি লিখি যে 5:8 এর ব্যস্তানুপাত কত হবে, সকলেই বলেন। আচ্ছা, এটা কমেন্ট করেন তো, যারা গতকালকেও আমি করাইছিলাম যে 5:8 এর ব্যস্তানুপাত কত হবে, সকলে একটু দ্রুত কমেন্ট করেন তো।
এমডি হক, আপনার বাসা বগুড়া, এটা তো আমি জানি। আচ্ছা, এইটার ব্যস্তানুপাত কত হবে সকলে কমেন্ট করেন। আচ্ছা, এটা আপনারা লেখেন কমেন্টে। আমি দ্বিগানুপাত এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। একটু উচ্চারণের সমস্যা হতে পারে, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। এইটা পরীক্ষায় আসে, বিশেষ করে এমসিকিউ আসে। দ্বিগানুপাত, এখন কিভাবে মনে রাখবেন দেখেন, এটা মনে রাখার সব থেকে ইজি টেকনিক হচ্ছে এই যে সরল অনুপাত আছে না, সরল অনুপাত, এই সরল অনুপাতকে ধরেন, সরল অনুপাত কি আছে সমান 3:5, এটা একটা সরল অনুপাত। এই সরল অনুপাতকে বর্গ করে দিবেন। বর্গ করে দিলে কি হবে, 3 3 9, 3 5 15। তাহলে এই যে সরল অনুপাত 3 এবং 5-এর দ্বিগানুপাত কত হবে, বা 9:15। আচ্ছা, 8:5। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমাকে বের করতে বললে আমার প্রথম কাজ হবে যে অনুপাতটা দেওয়া থাকবে। যদি এরকম থাকে যে 5:8 এর দ্বিগুণানুপাত কত, প্রশ্নে আমার এটা বের করতে বললো, তাহলে প্রথম কাজ হবে কি, এমসিকিউতে আসলো বা লিখিততে আসুক, আমার কাজ হচ্ছে বর্গ করতে হবে। কি বর্গ করব, এই যে প্রথম যে সংখ্যাটা আছে তার উপর বর্গ চিহ্ন দিব, অনুপাত দ্বিতীয় সংখ্যাটা আছে তার উপর বর্গ চিহ্ন দিব। তাহলে দিলে কত হবে, 5-এর উপর বর্গ করলে 5 5 25, অনুপাত 8-এর উপর বর্গ করলে 8 8 64। তাহলে 5:8 এর দ্বিগুণানুপাত কত হবে, সমান 25:64। তাহলে আমাকে যদি বের করতে বলে, আমরা সরল অনুপাতটাকে বর্গ করে দিব। পূর্ব রাশিকে বর্গ করে পূর্ব রাশি ধরবো, উত্তর রাশিকে বর্গ করে উত্তর রাশি ধরবো। তাহলে এই যে পূর্ব রাশিকে বর্গ করে কত হলো 25, এটা পূর্ব রাশি থাকবে, উত্তর রাশিকে বর্গ করে উত্তর রাশি হবে। তাহলে খুবই ইজি, কিন্তু যারা এই বিষয়টা জানে না তারা ভুল করে ফেলে। এই যে খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। তাহলে যদি বের করতে বলে আমরা কি করব, যে অনুপাতটা দেওয়া থাকবে সেই অনুপাতটাকে আমরা বর্গ করে দিব। বর্গ করে দিলাম, 5কে বর্গ করলাম 25, 8কে বর্গ করলাম 64। যেমন এরকম যদি থাকে 3:7, তাহলে আমরা কি করব, 3কে বর্গ করে দিব, 3 3 9, অনুপাত 7কে বর্গ করে দিব, 7 7 49। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, কারো সমস্যা আছে এটা একটু করেন তো। আচ্ছা, আপনাদের উপস্থিতি রেসপন্স এত কম কেন, রেসপন্স এত কম কেন, রেসপন্স কম কেন বলেন। ক্লাসে যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত বেশি শিখতে পারবেন। ক্লাসে শুধুমাত্র একটা ভিডিও দেখলাম, ক্লাসে স্যার যা বুঝাইলো বুঝলাম, আপনি যত বেশি রেসপন্স করবেন তত বেশি শিখতে পারবেন, তত বেশি আপনি এই বিষয় টপিকের ভিতর ডিপলি ঢুকে যাবেন। তো চেষ্টা করবেন অ্যান্সার করার, ভুল হোক রাইট হোক। আপনি যদি ভুল করেন, আমি কি করব, ওই টপিকটা কিন্তু আবার বলবো যে না এটা এইভাবে হবে। তো এটা বুঝতে পারছেন, দ্বিগানুপাত বুঝতে পারছেন কি না। আচ্ছা, আমরা এর পরবর্তী টপিকটা দেখি, সেটা হচ্ছে যে ধারাবাহিক অনুপাত। এগুলো আমি গত ক্লাসে পড়িয়েছিলাম। আচ্ছা, ধারাবাহিক অনুপাত, ধারাবাহিক বলতে আমরা কি বুঝি দেখেন, সিরিয়াল বুঝি না আমরা অনেকে হিন্দি সিরিয়াল দেখি, তারপর পাকিস্তানি সিরিয়াল দেখি, তারপর তুরস্কের সিরিয়াল দেখি। এই সিরিয়ালের বাংলা হচ্ছে ধারাবাহিক, এই সিরিয়ালের বাংলা হচ্ছে কি ধারাবাহিক। এখন ধারাবাহিক অনুপাত কি, কোনো একটা অনুপাত পর্যায়ক্রমে আসবে, পর্যায়ক্রম বলতে একটার পর একটা আসবে। ধরেন এখানে 4টা অনুপাত আছে, আমরা আলাদা আলাদা 4টা অনুপাত আছে, সেই 4টা অনুপাতকে আমরা একসাথে লিখব। এখানে 3টা অনুপাত আলাদা আলাদা আছে, আমরা 3টা অনুপাতকে একসাথে লিখব। তো ধারাবাহিক জিনিসটা কি, ধরেন 2টা অনুপাত আছে, ক অনুপাত খ সমান দেওয়া আছে 2:3, আবার খ অনুপাত গ সমান দেওয়া আছে 4:5। এইটা 2টা অনুপাত আলাদা আলাদা, 2টা সমানুপাত দেওয়া আছে, সরি আলাদা আলাদা 2টা সরল অনুপাত দেওয়া আছে। এইটা আলাদা সরল অনুপাত, এইটা আলাদা সরল অনুপাত। আচ্ছা, আলাদা 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 দেওয়া আছে। এখন আমি এখানে কি করব, এখন আমার এখানে কাজ কি, এখন আমি যদি খেয়াল করি এইখানে ক আছে, ক এর মান দেওয়া আছে কত 2, যদিও ক এর অরিজিনাল মান কিন্তু 2 না। কারণ এইটা কি হয়, আমরা প্রথমেই বলেছি যে কোনো একটা সংখ্যাকে যদি ভাগ করা যায়
তাহলে আমাদের অবশ্যই ভাগ করতে হবে। যদি এরকম ভগ্নাংশ বা অনুপাত আকারে থাকে, ভাগ করা গেলে অবশ্যই ভাগ করতে হবে। এই যে 4:5, এটাকে কিন্তু ভাগ করা যায় না, কিন্তু এটা যদি এরকম থাকতো যে 8:10, তখন আমরা 2 দ্বারা ভাগ করতে পারতাম। তাহলে কি হইতো? 4:5। তাহলে এই যে ক্ষয়ের অরিজিনাল মান কিন্তু 4 না। যাই হোক, এগুলো আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন, সমস্যা নেই। এখন এখানে কয়ের মান এখানে 2 দেওয়া আছে, এখানে ক্ষয়ের মান দেওয়া আছে 3, এখানে ক্ষয়ের মান দেওয়া আছে কত? 4, আর এখানে গয়ের মান দেওয়া আছে কত? 5। এখন ধারাবাহিক অনুপাত মানে কি? যে সবগুলো অনুপাতকে আমরা পাশাপাশি লিখবো বা একসঙ্গে লিখবো। তাহলে লিখতে গেলে কি লিখবো? ক অনুপাত খ অনুপাত গ, তাই না? এখানে ক খ গ এটাই তো আছে। তাহলে ক এর মান এখানে 2 আছে, 2 অনুপাত। এখানে হচ্ছে ক্ষয়ের অনুপাত এখানে দেওয়া আছে 3, আর এখানে দেওয়া আছে 4। এখন বিপত্তিটা এখানে খ তো হবে একটা, কিন্তু মান দেওয়া আছে 2টা। এখন এই 2টা মান আমি কিভাবে লিখবো? আমাকে তো যে কোনো একটা লিখতে হবে। দেখেন এখানে গয়ের মানও একটা দেওয়া আছে, গয়ের মান কত? 5। এখন এই জায়গায় আমি 4 লিখবো না 3 লিখবো? এই হয়ে গেছে একটা বিপত্তি। তো এই বিপত্তিটাকে আমরা 2 ভাবে সমাধান করতে পারি। আমরা শর্টকাট মেথডে করতে পারি, যে মেথডটা যদি এমসিকিউতে আসে তাহলে আমরা এই যে দ পদ্ধতি ব্যবহার করে সমাধান করব। প্রথমে আমরা দেখব যে শর্টকাট পদ্ধতি, তারপর দেখব আমরা যদি লিখিত পরীক্ষায় আসে কিভাবে করব। তো আমার প্রথম কাজ হচ্ছে এই অনুপাতগুলো পাশাপাশি লেখা। এই যে ক অনুপাত খ সমান 2:3। আচ্ছা, তারপরে খ অনুপাত গ সমান 4:5। কি করলাম? এই যে এখানে যে মানগুলো দেওয়া ছিল সেগুলো লিখেছি, আলাদা করে আর কিচ্ছু করিনি। এখন আমরা কি পদ্ধতি অ্যাপ্লাই করব? দ পদ্ধতি। দ পদ্ধতি কি? এই যে এইখান থেকে নিচে আসলো, আবার উপরে গেল, আবার নিচে আসলো। এর মানে কি? এর মানে হচ্ছে ক আর খ গুণ হবে, খ আর খ গুণ হবে, খ আর গ গুণ হবে। আবার এখানে দ পদ্ধতি দেই, তাহলে কি হবে? এই 2 আর 4, 4 দুগুণী কত? 8, অনুপাত 4 আর 3, 3 4 12, অনুপাত 3 আর 5 15, সমান ক অনুপাত খ অনুপাত গ। তাহলে ক অনুপাত খ অনুপাত গ আমরা 10 সেকেন্ডের মধ্যে বের করতে পারবো এই দ পদ্ধতিতে। আচ্ছা, এই পদ্ধতিতে কারো সমস্যা আছে? আমি আরেকবার বলি, দেখেন আমরা প্রথম কাজ হবে এই অনুপাতগুলো যে উদ্দীপকে যেটা দেওয়া থাকবে প্রশ্নে, সেটা আমরা এরকম পাশাপাশি লিখব, লিখে দ দিব। এই যে প্রথমটা থেকে নিচে দিলাম, ফির উপরে গিয়ে ফির নিচে, এটা কি দ পদ্ধতি না? এখন এই দ পদ্ধতিতে আমরা কি করব? গুণ করব। কার সাথে কার গুণ হবে? এই যে উপরে এই যে নিচে আসলো উপর থেকে, এই উপরেরটা নিচেরটা গুণ হবে, 4 দুগুণী 8। আবার এই নিচ থেকে উপরে গেল, এই নিচেরটা আর উপরেরটা গুণ হবে, 3 4 12। আবার এই উপর থেকে নিচে নামলো, 3 আর 5 গুণ করলে 3 5 15। তাহলে ক অনুপাত খ অনুপাত গড় মান 8 12 15। তাহলে এই যে এই 2টা আলাদা আলাদা সমানুপাত ছিল, তাদের ধারাবাহিক অনুপাত কত পেলাম? 8 12 15। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যদি আমাদের কোথায় আসে, যদি আমাদের শর্টকাটে বের করতে বলে, এমসিকিউতে আসে, আমরা এই পদ্ধতি ব্যবহার করব। আচ্ছা, এখন যদি আমাদের লিখিততে আসে, তখন কি আমরা এটা ব্যবহার করতে পারবো? এটা ব্যবহার করলে তখন তো 0 দিবে। তখন আমরা কি করব? একইভাবে আমরা আগে পাশাপাশি লিখবো, এইগুলো উদ্দীপকে যা ছিল আগের মতো আমরা পাশাপাশি লিখব। আগে পাশাপাশি আমরা লিখলাম। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে যে এটা ধরলাম যে লাইন 1 বুঝার খাতিরে, এটা হচ্ছে লাইন 2, মানে আমরা যাতে বুঝতে পারি খুব সহজে। এখন লাইন 1-এ ক্ষয়ের মান, এখন আমার ঝামেলা হচ্ছে খ নিয়ে না, তাহলে অন্য মান আমরা চোখে দেখব না, মানে টিনের চশমা দিলাম, অন্য মান দেখব না, যে মানটা নিয়ে আমাদের ঝামেলা সেই মানটা দেখব। লাইন 1-এ ক্ষয়ের মান 3, এই 3 মান দ্বারা নিচেরটাকে গুণ করব। লাইন 2-তে ক্ষয়ের মান 4, এই 4 দ্বারা লাইন 1-কে আমরা গুণ করব। কি করলাম দেখেন, আমরা যে মানটা নিয়ে আমাদের ঝামেলা সেই মানটা নিয়ে আমরা কাজ করব। লাইন 1-এ ক্ষয়ের মান কত? 3 না? এই 3টা আমরা নিচেরটার সাথে গুণ করব। লাইন 2-তে ক্ষয়ের মান কত? 4 না? এই 4-এর সাথে আমরা কি করব? উপরেরটা গুণ করব। অর্থাৎ যে মানটা যেখানে নাই সেটা সেখানে গুণ করে দিব। এখন যদি আমি গুণ করি, এখন এটা আমরা মিশাই দিলাম, তাহলে কত হবে দেখেন, এই যে 4 দুগুণী 8 আর 3 4-এ কত? 12, শেষ। এখানে কত হবে? 3 4-এ 12, অনুপাত 3 5 15। এখন আপনারা খেয়াল করেন, এইখানে ক্ষয়ের মান 12 আর এইখানের ক্ষয়ের মানও 12, তাহলে 2টা মানে 12 হয়েছে না? এখন আরামসে আমি লিখতে পারবো না, কারণ 2টা মান তো একই। এখন আমি লিখবো ধারাবাহিক অনুপাত ক অনুপাত খ অনুপাত গ সমান 8 অনুপাত 12 অনুপাত 15। এখন আপনার যদি রিটেন আসে আপনি এইভাবে লিখবেন,
আর যদি আপনার এমসিকিউ আসে দ পদ্ধতিতে গুণ করে দিবেন। কারো বুঝতে সমস্যা আছে কিনা একটু কমেন্ট করেন তো। আচ্ছা, এই অঙ্কটা ধারাবাহিক অনুপাতে কারো সমস্যা আছে কিনা একটু কমেন্ট করেন তো। কারো সমস্যা নেই? কারোই সমস্যা নেই? আচ্ছা নেই ভাইয়া, বুঝছি। আচ্ছা, কারোই যদি সমস্যা না থাকে তাহলে আমরা সামনের দিকে ক্লাস নিয়ে যাই। আচ্ছা, আমরা অনেক কিছু শিখলাম। এই যে সমানুপাত বলে একটা শব্দ আছে, এই সমানুপাতের ব্যাপারে একটু ধারণা রাখি। সমানুপাত, সমানুপাত জিনিসটা কি? ধরেন ক অনুপাত খ সমান গ অনুপাত ঘ। এই যে দুইটা অনুপাত, এইটা একটা সরল অনুপাত, এইটা একটা সরল অনুপাত, মাঝখানে কি আছে? সমান আছে। তাহলে এই যে দুইটা সরল অনুপাত যখন মাঝখানে সমান চিহ্ন থাকবে তখন সেটা মূলত কি হয়ে যায়? সমানুপাত হয়ে যায়। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? ক ভাগ খ সমান গ ভাগ ঘ। তাহলে মূলত এইটাই হচ্ছে সমানুপাতের ফাংশন। এখন সমানুপাতের ক্ষেত্রে, আচ্ছা সমানুপাত চিন্তা বাদ দিই, এইরকম যদি দুইটা ভগ্নাংশ গুণ অবস্থায় থাকে, সমান অবস্থায় থাকে, এরকম দুইটা ভগ্নাংশ মাঝখানে কি আছে? সমান আছে, তখন সেটাকে আমরা কি করি? আড়াআড়ি গুণ করি না? আড়াআড়ি গুণ করি। তাহলে আড়াআড়ি গুণ করলে কি হবে? ক গুণ ঘ আর হচ্ছে খ গুণ গ। আচ্ছা, এখন এটাকে যদি আমি সংখ্যা কল্পনা করি, ধরলাম এটা প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। তাহলে কি গুণ হইল? প্রথম গুণ চতুর্থ হইল না? আর হচ্ছে এখানে দ্বিতীয় গুণ তৃতীয়। তাহলে দেখেন, এই আমি আবার এখানে লিখি, এই যে এ ভাগ বি আর হচ্ছে সি ভাগ ডি। এখন সি ভাগ ডি, তাহলে এটাকে যদি আড়াআড়ি গুণ করি, এ আর ডি গুণ হবে, তাহলে এ গুণ ডি, আর এখানে হবে বি গুণ সি। এখন এই এ কে যদি আমি 1 নম্বর সংখ্যা ধরি, বি হচ্ছে 2 নম্বর সংখ্যা, সি হচ্ছে 3 নম্বর সংখ্যা, ডি হচ্ছে 4 নম্বর সংখ্যা। তাহলে এর পরিবর্তে 1 দিব, ডির পরিবর্তে কত? 4, বির পরিবর্তে দিব 2, সির পরিবর্তে 3। তাহলে এই 1 নম্বর সংখ্যা 4 নম্বর সংখ্যা গুণ হচ্ছে, 2 নম্বর সংখ্যা 3 নম্বর সংখ্যা গুণ হচ্ছে। তাহলে সেমভাবে যদি অনুপাত থাকে, এরকম দুইটা অনুপাত থাকে, আমরা একটু অনুপাত যেহেতু করতেছি অনুপাত দেখি, এরকম যদি দুইটা অনুপাত থাকে যে 2 অনুপাত 3 সমান 4 অনুপাত 5, এরকম যদি থাকে, এরকম থাকতে পারে না? তাহলে কি করব আমরা? এই যে এতক্ষণ যে কাজগুলো করলাম আমরা, সেম প্রক্রিয়ায় আমরা কাজগুলো করব। কি করলাম আমরা? এই যে 2 ভাগ 3, 4 ভাগ 5, এই অনুপাত মানেই কিন্তু ভাগ। অনুপাত মানেই কি? ভাগ না? ক্লাসের প্রথমেই বলেছি অনুপাত মানে কি? ভাগ। এখন আমরা আবার আড়াআড়ি গুণ করব। এই যে 2 আর 5 গুণ হবে, 2 গুণ 5 আর হচ্ছে 3 গুণ 4। তো অনুপাতের সেই সূত্রটা হচ্ছে কি? আমরা যদি সমানুপাতের ক্ষেত্রে যদি আমরা সূত্রটা কল্পনা করি, সূত্র হচ্ছে যে প্রথম সংখ্যা বা রাশি গুণ চতুর্থ সংখ্যা বা রাশি সমান দ্বিতীয় গুণ তৃতীয় সংখ্যা। আমরা রাশির পরিবর্তে সংখ্যা লিখলাম, এটা হচ্ছে আমাদের কি? সূত্র। সো আমি সূত্রটা না শিখিয়ে আগে আপনাকে প্র্যাকটিক্যালি দেখাইলাম যে কিভাবে কাজগুলো করতে হয়, যাতে আপনাদের সূত্রটা বুঝতে কষ্ট না হয়। আরেকটা বিষয় হচ্ছে যে, আচ্ছা আমরা একটু দেখি, এই যে আমরা গুণ করলাম না, এখানে আমরা কি লিখলাম? যে এ অনুপাত বি সমান সি অনুপাত ডি না? তাহলে এই এ অনুপাত আর ডি অনুপাতকে বলা হয় প্রান্তীয় রাশি, আর বি অনুপাত আর বি আর সিকে বলা হয় মধ্য রাশি। এই বি আর সিকে বলা হয় মধ্য রাশি, মধ্য, আর এ আর ডিকে বলা হয় প্রান্তীয়। প্রান্তীয়, প্রান্তীয় মানে কি? একদম শেষ, টার্মিনাল, শেষের, আর হচ্ছে এগুলো হচ্ছে মধ্য। জাস্ট এগুলো জানার জন্য বললাম। আমরা হচ্ছে মোটামুটি আমাদের অনুপাতের ব্যাপারে যেটুকু বেসিক জানা দরকার, আমাদের আমরা কিছু অঙ্ক দেখব। আমরা কি দেখব? কিছু অঙ্ক দেখব।
আচ্ছা আমরা একটু অঙ্কটা পড়ে দিই। দুইটি রাশির অনুপাত 9:15, পূর্ব রাশি 36 হলে উত্তর রাশি কত? আচ্ছা আমাদের অঙ্কটা কোনটা? 9:15 না? তাহলে 9:15 মধ্যে এই 9 হচ্ছে পূর্ব রাশি, 9 হচ্ছে পূর্ব রাশি আর 15 হচ্ছে উত্তর রাশি। এখন পূর্ব রাশির মান দেওয়া আছে 36। দেখেন এই যে আমরা অনুপাতটা পেলাম, অনুপাতটা কত পেলাম? 9:15। এটা কিন্তু অরিজিনাল মান না। এই যে পূর্ব রাশির অরিজিনাল মান 9 না, পূর্ব রাশির অরিজিনাল মান কত? 36। পূর্ব রাশির অরিজিনাল মান 36। তাহলে এখানে 9 কীভাবে হলো? এই যে বললাম না, যদি ভাগ থাকে এরকম যে 8 ভাগ 6, তাহলে আমাদের কাটাকাটি অবশ্যই করতে হবে। কাটাকাটি করলে হবে 4, এখানে 3, তখন 4 ভাগ 3 বা 4:3 হবে। তাহলে এই 4-এর অরিজিনাল মান ছিল কত? 8, কিন্তু এই কাটাকাটি করে বা লঘিষ্ঠ করে মান কত আসলো? 4 ভাগ 3। সেই রকমভাবে এই 9 কিন্তু এই রাশির অরিজিনাল মান না, এই রাশির অরিজিনাল মান হচ্ছে কত? 4। তাহলে অরিজিনাল মান যদি 4 হয়, তাহলে আমরা এই যে উত্তর রাশি যেটা আছে 15, তাহলে 15 অবশ্যই এই উত্তর রাশির অরিজিনাল মান না। তাহলে অরিজিনাল মান কত সেটা বের করতে হবে। দেখেন এটা যদি আপনারা এমসিকিউ করেন, মানে এমসিকিউ আসে, আপনারা এমনি হিসাব করতে পারবেন। 36 থেকে 9 হয়ে গেছে, তাহলে 36কে 9 দ্বারা ভাগ করলে কত হয়? 4। তাহলে 4 দ্বারা এটাকে গুণ করলে 4×9 60, তাহলে আমাদের উত্তর রাশি হয়ে যাবে 60। এটা যদি এমসিকিউতে আসে আপনারা হিসাব করে বের করতে পারবেন, কিন্তু আমি আপনাকে ডিটেলস শিখাবো যেটা আপনার লিখিততে আসে। কারণ অনেকগুলো পোস্ট আছে, যেমন অফিস সহায়কে নর্মালি হচ্ছে লিখিত পরীক্ষা হয়, তো লিখিত অঙ্ক লিখতে হবে, কিভাবে লিখবেন? তো আমি চেষ্টা করব যাতে আপনারা এটা লিখিততে আসলে অ্যান্সার করতে পারেন। তাহলে প্রথম আমরা কি করব, যে অনুপাতের সূচক ধরে নিব। অনুপাতের সূচক সমান x ধরে নিলাম। তাহলে আমার উত্তর রাশি কত আর পূর্ব রাশি কত? পূর্ব রাশি এখানে কত দেওয়া আছে? 9 না? তার সাথে সূচক xটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, 9x। তাহলে আমার উত্তর রাশি কত হবে? উত্তর রাশি কত দেওয়া আছে এখানে? 15 না? তার সাথে কি হয়ে যাবে? এক্সটা গুণ হয়ে যাবে। এক্সটা কেন নিলাম? এই এক্সটা কেন নিলাম? এই যে আমার অরিজিনাল মান তো 9 না, তাহলে 9টা কি হয়েছে? ছোট হয়ে গেছে না? 9কে আমরা তো একটা বড় সংখ্যাকে ভাগ করে শেষ পর্যায়ে 9 নিয়ে আসছি, এই জন্য আমরা এখানে এক্সটা গুণ করে দিলাম, যে কতটুকু আমরা ভাগ করছি সেই এক্সটার মান হচ্ছে কতটুকু আমরা ভাগ ছোটো করলাম, সেই এক্সের মানটা বের করলে আমরা বের করতে পারবো। এখন দেখেন পূর্ব রাশির মান কত? 36 না? তাহলে এই যে পূর্ব রাশি কত? 9x না? তাহলে 9x সমান কত? 36। আমরা লিখব শর্ত মতে 9x সমান 36। তাহলে x সমান কত? কাটাকাটি করলে 4×9 36। তাহলে x এর মান কত পেলাম? 4। তাহলে উত্তর রাশি কত হবে? 15 গুণ 4, 4×15 60। তাহলে আমাদের অনুপাতটা কত হবে? 60, অনুপাতটা হবে হচ্ছে 36:60। তাহলে এটা হচ্ছে আমাদের অরিজিনাল অনুপাত। এখন দেখেন এটাকে যখন আমরা ভাগ করব, তাহলে উপরে যাবে 36, নিচে আসবে 60। যদি আমরা 4 দ্বারা কাটি, তাহলে 4×9 36 আর হচ্ছে 4×15 60। তাহলে তখন আসলো 9:15। তাহলে 9:15 অরিজিনাল যে হচ্ছে অনুপাত সেটা হবে 36:60। আচ্ছা এই অঙ্কটা কিভাবে বের করলাম? কারো কোনো সমস্যা আছে? আচ্ছা আমি একটু রিভিউ করি, একটু বোঝার চেষ্টা করেন যে দুইটি রাশির অনুপাত দেওয়া আছে 9:15। আচ্ছা 9:15 দেওয়া আছে, পূর্ব রাশি 36 হলে উত্তর রাশি কত? এখন এখানে এই যে পূর্ব রাশি হচ্ছে 9, উত্তর রাশি হচ্ছে 15, কিন্তু এগুলো অরিজিনাল মান না, কারণ এগুলো লঘিষ্ঠ করে শেষ পর্যায়ে আসছে। তাহলে এই জন্য আমরা অনুপাতের সূচক ধরে নিলাম x, যে কতটুকু লঘিষ্ঠ বা ছোট করা হয়েছে। তাহলে পূর্ব রাশি সমান 9x। পূর্ব রাশি সমান কত? এই যে পূর্ব রাশি 9, তার সঙ্গে এক্সটা গুণ করে নিলাম 9x। উত্তর রাশি কত? 15, তার সাথে x গুণ করলাম 15x। এখন শর্ত মতে কি এই 9x সমান কত? পূর্ব রাশির মান 36 দেওয়া আছে না? তাহলে এইটাও পূর্ব রাশির মান 9x, আর এখানে মান দেওয়া আছে 36। শর্ত মতে 9x সমান 36। তাহলে x সমান কত? 36 ভাগ 9। তাহলে 36কে 9 দ্বারা ভাগ করলে কত হয়? 4। তাহলে x এর মান 4 পেলাম। আমাকে প্রশ্নে বের করতে বলছে উত্তর রাশি কত। তাহলে উত্তর রাশির মান কত? 15x না? তাহলে x এর জায়গায় 4 বসাবো। তাহলে 15 গুণ 4, 4×60। তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। যাই হোক আপনারা যাদের, আচ্ছা কারো কি সমস্যা আছে বুঝতে? আচ্ছা শেষের দিকে আবার, আচ্ছা বললাম আপনি আবার ভিডিওটা দেখবেন, আমি তো আবার বুঝাই দিলাম, তারপরে যদি কারো সমস্যা থাকে তাহলে ভিডিওটা আরেকবার দেখবেন।
আচ্ছা, একটা প্রশ্ন দেখেন যে 4 8 10 এর চতুর্থ সমানুপাতি কত? চতুর্থ সমানুপাতি কত? আচ্ছা, আমরা একটু খেয়াল করলাম যে এই যে ক অনুপাত খ সমান গ অনুপাত ঘ, এরকম যদি 4টা অনুপাত, 2টা সরল অনুপাত, এই যে ক খ 2টা সরল অনুপাত, গ ঘ 2টা সরল অনুপাত, মাঝখানে গেছে সমান, এরকম থাকলে তাকে আমরা কি বলি? তাকে আমরা কি বলি বলেন? তাকে আমরা কি বলি? আগের অঙ্ক বুঝতে কারো সমস্যা আছে? আচ্ছা, এখন আমরা কি করব দেখেন, এখানে 3টা সংখ্যা আছে না, তাহলে 4 অনুপাত 8, 2টা অনুপাত মিলে কি হয়ে গেল? একটা সরল অনুপাত, মাঝখানে কি থাকবে? সমান। ফরম্যাটটা এরকম না যে এ অনুপাত বি সমান সি অনুপাত ডি, তাহলে এইখানে একটা সরল অনুপাত, এখানে একটা সরল অনুপাত থাকবে, মাঝখানে সমান, তাহলে প্রথম 2টা সংখ্যাকে কি হইলো? একটা সরল অনুপাত। তারপরে এইটা 3 নম্বর সংখ্যা 10 অনুপাত, তারপর কি চতুর্থ সংখ্যাটাই তো বের করতে বলছে, তাহলে 4 নম্বর জায়গায় আমরা কি দিব? ফাঁকা বা একটা এক্স দিলাম। এখন এইটা মানে কি? এইটা মানে হচ্ছে 4 ভাগ 8 সমান 10 ভাগ এক্স, তাই না? এখন কিভাবে সমাধান করব? এখন আমরা কি করব? আড়াআড়ি গুণ করব, এই 4 আর এক্স গুণ হবে, তাহলে 4x সমান 8 আর 10 গুণ করলে কত হয়? 80, বা এক্স সমান 80 ভাগ 4, 4 20 80, তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে? এক্সের মান এক্স সমান কত? 20। তাহলে এই যে চতুর্থ সংখ্যাটা 10-এর পর কত বসবে? এখানে আমাদের এখানে 20 বসবে। দেখেন এগুলো কিন্তু সব দ্বিগুণ বসছে না, 4-এর দ্বিগুণ 8, তারপরে আচ্ছা যদিও সবগুলো দ্বিগুণ বসে নাই, যাই হোক ওইটা আমরা না চিন্তা করি। তাহলে আমরা একটু দেখি তাহলে অঙ্কটা কিভাবে করলাম। এখন সমানুপাতের ক্ষেত্রে কি হয়? এরকম 2টা সরল অনুপাত থাকে, 2টা সরল অনুপাতের মাঝে কি থাকে? সমান চিহ্ন থাকে, এবং এর মানে হচ্ছে যে এই 2টা অনুপাত সমান। আচ্ছা, এখন একটু চিন্তা করেন যে এখানে 3টা অনুপাত দেওয়া আছে, 8 4 8 10, তাহলে এই 2টা কি? এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, চতুর্থ নম্বরটা বের করতে হবে। তাহলে এই প্রথম 2টা মিলে একটা কি হবে? সরল অনুপাত, 4 ভাগ 8 বা 4 অনুপাত 8। আবার এই 10 আর যে মানটা নাই বের করতে হবে, সেটাকে আমরা এক্স ধরলাম, তাহলে এই যে 10 অনুপাত এক্স বা 10 ভাগ এক্স মিলে আরেকটা কি হবে? অনুপাত হবে। এখন এই 2টা অনুপাত সমান, যখনই সমানুপাত বলছে 2টা অনুপাত সমান, তাহলে কি হবে? 4 ভাগ 8 সমান 10 ভাগ এক্স। এখন এখান থেকে আমাকে আড়াআড়ি গুণ করে এক্সের মান বের করতে হবে। কিভাবে এক্সের মান বের করলাম তা তো আপনারা দেখলেনই। এইটা হচ্ছে নর্মালি এমসিকিউতে আসে, নৈমিত্তিকে আসে, লিখিততে এই প্রশ্ন কখনোই আসবে না। আচ্ছা, কখনোই এই প্রশ্ন লিখিততে আসবে না, এমসিকিউতে অনেক সময় আসতে পারে। দেখেন এখন আমরা একটা অঙ্ক দেখবো, যে অঙ্কটা 25 সালে অনেকগুলো, প্রায় 5টা 7টা চাকরি পরীক্ষা হয়েছে শুধু 25 সালেই। আচ্ছা, আমরা এই টাইপের অঙ্ক একটু আগেই করলাম। 2টি সংখ্যার অনুপাত, 2টি সংখ্যার অনুপাত কত? 5 অনুপাত 8, ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি কত? দেখেন এই অঙ্কটা 25 সালে 5টা থেকে 6টা বিভিন্ন মন্ত্রণালয় পরীক্ষা এসেছে শুধু 25 সালেই, 25 থেকে 26 সালে। আপনি চিন্তা করেন তাহলে বিগত সালগুলোতে কত কত পরীক্ষা এসেছে। খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে শুনবেন যে 2টা সংখ্যার অনুপাত দেওয়া আছে 5 অনুপাত 8, ছোট সংখ্যাটি দেওয়া আছে 65। আচ্ছা, এই 2টা অনুপাত আপনারা একটু খেয়াল করেন তো, এই অনুপাতের মধ্যে ছোট সংখ্যা কয়টা? 5 না, তাহলে পূর্ব 5টা কি পূর্ব রাশি না? তাহলে পূর্ব রাশির মান 65, তাহলে 5-এর অরিজিনাল মান 65 হলে এই 8-এর অরিজিনাল মান কত সেটা আমাকে বের করতে হবে। কিভাবে বের করব? এই যে আমরা একটু আগে অঙ্ক দেখলাম না, প্রথম অঙ্কটা, সেম প্রসেস। আমরা ধরে নিব যে অনুপাতের সূচক, ধরি অনুপাতের সূচক। আচ্ছা, আমরা একটা ধরি লিখবো এখানে, ধরি অনুপাতের সূচক সমান এক্স, ছোট সংখ্যাটি সমান কত? 5x। এই যে 5টা ছোট না, তারপরে হচ্ছে বড় সংখ্যাটি কত? 8x।
তাহলে এক্স কেন, এই যে যখনই আমি হচ্ছে এই অনুপাত তুলে দিব তখন এই সংখ্যাগুলোর সাথে কি হবে, এক্স গুণ হবে। তাহলে 5x বড় ছোট সংখ্যাটি, আর বড় সংখ্যাটি হচ্ছে 8x। এখন এই ছোট সংখ্যাটির মান কত, এখানে 65 দেওয়া আছে না, তাহলে এই 5x সমান কত, 65। শর্ত মতে কি 5x সমান 65, তাহলে x সমান কত হবে 65/5, তাহলে 5 13 65, অতএব x সমান কত 13। তাহলে x এর মান কত 13, অর্থাৎ এই যে 5 এবং 8 এর অরিজিনাল মান যা ছিল তার সঙ্গে 13 ভাগ করা হয়েছে, তাহলে আমরা কি পেলাম, x এর মান 13 পেলাম। এখন প্রশ্নে আমাকে বের করতে বলছে বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটি কি 8x না, তাহলে 8 গুণ x এর জায়গায় 13 বসাবো, তাহলে 13 বসালে কত হবে, 3 8 24 4, 8 8 আর 2 10, তাহলে 104। তাহলে আমাদের ছোট সংখ্যাটি কত পেলাম 65, বড় সংখ্যাটি পেলাম 104। অঙ্কটি কে বুঝতে পারেননি একটু কমেন্ট করেন তো, যারা লাইভটা দেখতেছেন কে বুঝতে পারেননি অঙ্কটি একটু কমেন্টে জানান যে আমি বুঝতে পারিনি। কারো কি বুঝতে সমস্যা আছে, একটু কমেন্ট করতে হবে, কারো কি বুঝতে সমস্যা আছে? আচ্ছা, আশা করি আপনাদের বুঝতে সমস্যা নেই। আমাদের অনেকগুলো অঙ্ক করতে হবে, তো আমরা একটু চেষ্টা করব দ্রুত শেষ করার। আচ্ছা, অনেকের সমস্যা নেই, আমি তো মিশাই ফেলছি, অনেকের সমস্যা আছে। আপনারা ভিডিওটা, যাদের সমস্যা মনে হচ্ছে আপনারা ভিডিওটা ক্লাসটা শেষের পর 2 বা 3 বার ওই ভিডিওটা দেখবেন, আশা করি সমস্যা থাকবে না। কারণ ওই একই টাইপের অঙ্ক, প্রথম অঙ্কটাই করেছি, আর প্রথম অঙ্ক আর এর আগের অঙ্ক দুইটাই একই প্রসেসের অঙ্ক, শুধু ছোট সংখ্যা বড় সংখ্যা, আর ওখানে দেওয়া ছিল পূর্ব রাশি উত্তর রাশি, দুইটা কিন্তু একই অঙ্ক। সো যাদের মনে হচ্ছে একটু সমস্যা তারা ক্লাসটা শেষ হইলে এই ভিডিওটা 2 বা 3 বার দেখবেন, আশা করি সমস্যা থাকবে না। আচ্ছা, এখানে একটু দেখি যে দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:4, এদের ব্যবধান 10 হলে, ব্যবধান মানে কি বলেন তো, ব্যবধান মানে পার্থক্য। কাদের পার্থক্য, এই যে প্রথম পদ আর দ্বিতীয় পদ, বা প্রথম রাশি আর দ্বিতীয় রাশি, বা পূর্ব রাশি অথবা উত্তর রাশি, এই দুইটার পার্থক্য বা বিয়োগ, তার মান কত 10। তাহলে আমরা বলতে পারি যে প্রথম সংখ্যা, দুইটি সংখ্যা বলছে না, প্রথম সংখ্যা তার মান কত 5x, এই যে সূচক x নিলাম। দ্বিতীয় সংখ্যার মান কত 4x। x কেন নিলাম, এই দশমিক তুলে দেওয়ার জন্য আমরা এই অনুপাতের সূচক হিসাবে x গুণ করলাম, 5x 4x। এখন প্রশ্ন বলছে এই দুইটা সংখ্যার ব্যবধান মানে কি পার্থক্য কত 10। তাহলে শর্ত মতে আমরা লিখতে পারি, শর্ত মতে এদের পার্থক্য মানে কি 5x - 4x। ব্যবধান বা পার্থক্য বলতে কি বিয়োগ বুঝায়। কার বিয়োগ, এই যে প্রথম সংখ্যা বিয়োগ দ্বিতীয় সংখ্যা, অথবা বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা, এই দুইটার পার্থক্য কত এখানে দেওয়া আছে 10। তাহলে x সমান কত 10। তাহলে x এর মান আমরা এখানে কত পেলাম, x এর মান আমরা পেলাম এখানে 10। এখানে x এর মান আমরা কত পেলাম, x এর মান আমরা পেলাম এখানে 10। এখন আমাদের কি বের করতে বলছে, ছোট সংখ্যা। তাহলে ছোট সংখ্যাটা কত, এই 4xটা ছোট সংখ্যা না, তাহলে আমরা লিখবো যে ছোট সংখ্যা সমান 4x। তাহলে 4 গুণ x এর জায়গায় কত বসাবো 10, তাহলে 4 × 10 = 40। তাহলে আমাদের ছোট সংখ্যাটা 40। আমরা যদি চাই আরও একটা সংখ্যা বের করব, বড় সংখ্যা, আমরা যদি বড় সংখ্যা চাই বড় সংখ্যা বের করতে পারবো। বড় সংখ্যা সমান কত কি 5x না, তাহলে x এর মান কত 10 না, তাহলে 5 গুণ 10, 5 × 10 = 50। তাহলে অঙ্কটা কিভাবে করলাম একটু আবার বলি, যে দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:4,
এদের ব্যবধান, কাদের ব্যবধান? এই যে সংখ্যা দুইটা আছে এই দুইটার বিয়োগফল কত দেওয়া আছে? 10। তাহলে ছোট সংখ্যাটি কত? এখন এই যে প্রথম সংখ্যাটি বা বড় সংখ্যাটি যে 5, ডাইরেক্ট আমি 5 বলতে পারবো না, কারণ এটা তো লঘিষ্ঠ করে করে লাস্ট পর্যায়ে 5 আসছে। একইভাবে 4 কিন্তু ছোট সংখ্যার মান না, এর কিন্তু আরও বড় মান থাকতে পারে যেটা লঘিষ্ঠ হয়ে হয়ে এই পর্যায়ে চলে আসছে। তাহলে আমরা ডাইরেক্ট 5 না লিখে কি নিব? 5x। ডাইরেক্ট 4 না লিখে লিখলাম 4x। কেন x লিখলাম? কারণ এই অনুপাতের সূচক যতটুকু আমাদের বাদ দিয়েছি বা ভাগ করেছি সেইটার মান হিসেবে আমরা x নিলাম। এখন এখানে বলা আছে এদের ব্যবধান 10। কাদের ব্যবধান? এই দুইটা সংখ্যার ব্যবধান, এই দুইটা সংখ্যার ব্যবধান। তাহলে শর্ত মতে 5x - rx সমান 10, x সমান কত হলো? 10। 5 থেকে 4 বাদ দিলে থাকে 1x বা x এর মান 10। এখন প্রশ্নে বের করতে বলছে ছোট সংখ্যা। এখন 5x আর 4x, ছোট কোনটা? 4x। তাহলে ছোট সংখ্যা সমান 4x, x এর জায়গায় 10 বসালাম, 4 আর 10 গুণ করলে হয় 40। যদি বড় সংখ্যা বের করতে বলতো, বড় সংখ্যা হচ্ছে 5x। তাহলে 5x সমান 5 আর x এর জায়গায় 10, 5 গুণ 10, 5 10 50। তাহলে ছোট সংখ্যাটা কত? 40, বড় সংখ্যাটি 50। দেখেন আমরা যদি এরকম লিখি যে 50 অনুপাত 40, 50 অনুপাত 40 না, বা 50 ভাগ 40, এই 0 0 কাটা গেল, তাহলে 5 ভাগ 4 অথবা 5 অনুপাত 4। তাহলে এই যে 50 ভাগ 40 অনুপাতটার লঘিষ্ঠ করে কি আসছে মান? 5 ভাগ 4। তো এই জন্য এগুলো ডাইরেক্ট হচ্ছে, এগুলো মান না। আচ্ছা, কারো কি সমস্যা হচ্ছে? দেখেন অনুপাত সমানুপাত সমস্যা হওয়ার কথা না, কারণ খুবই ইজি অঙ্ক এগুলো। তো হচ্ছে আপনারা যাদের সমস্যা হচ্ছে, আগে কখনো করেননি, তারা ক্লাসটা শেষ হওয়ার পর চেষ্টা করবেন এই ক্লাসটা 2-3 বার দেখার, তাহলে আপনাদের সমস্যাগুলো থাকবে না। আচ্ছা, একটু খেয়াল করি আমরা, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই টাইপের অঙ্কই পরীক্ষায় সব থেকে বেশি থাকে। দুইটি সংখ্যার অনুপাত 5 অনুপাত 8, উভয়ের সাথে 2 যোগ করলে, উভয় বলতে কি এই 5-এর সাথেও 2 যোগ করছে, 8-এর সাথেও 2 যোগ করছে, করলে অনুপাতটি যোগ করার পর অনুপাত দাঁড়ায় কত? 2 অনুপাত 3। তাহলে সংখ্যা দুইটি কত? এখন চিন্তা করেন, এই যে শুধু 5-এর সাথে 2 যোগ করছে না, এই যে 5-এর সঙ্গে যে একটা x আমরা ধরে নিচ্ছি প্রতিবারে, তাহলে 5x এর সাথে 2 যোগ হবে। আবার এই যে প্রত্যেকবারে আমরা এই অনুপাত তুলে দেওয়ার জন্য 8-এর সঙ্গে একটা x ধরতেছি, সে 8x এর সাথে 2 হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সংখ্যা দুইটি, ধরি সংখ্যা দুইটি, তাহলে প্রথম সংখ্যাটি কি হবে? 5x, ও পরের সংখ্যাটি কি? 8x। আমরা x কেন নিচ্ছি? এই যে অনুপাতের সূচক হিসেবে আমরা কি নিচ্ছি? x নিচ্ছি। এখন শর্ত মতে কি হবে? যে উভয়ের সাথে 2 যোগ, উভয় বলতে কি এই 5x এর সাথে 2 যোগ হবে, 8x এর সাথেও 2 যোগ হবে। তাহলে উভয়ের সাথে 2 যোগ করে কি হবে? তাহলে 5x যোগ 2 একটা পেলাম, আর একটা হবে 8x যোগ 2। তাহলে উভয় মানে কি এই দুইটা সংখ্যার সাথে আমরা কি করলাম? 2 যোগ করলাম। এখন শর্ত মতে, এখন এই যে দুইটা সংখ্যা যখন আমরা যোগ করলাম না, এই 5x এর সাথে 2 যোগ করলাম, 8x এর সাথে 2 যোগ করলাম, এখন এই দুইটা সংখ্যা কার সমান হলো? এই দেখেন উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি কি হয়? 2 অনুপাত 3। তাহলে এই দুইটা সংখ্যার অনুপাত আর এই অনুপাতটা কি হবে? সমান হবে। কি হবে? প্রথম সংখ্যাটা কি ছিল? 5x প্লাস 2 অনুপাত 8x যোগ 2, এই দুইটা সংখ্যার অনুপাত কার সমান হবে? 2 অনুপাত 3। দেখেন এই অঙ্কটা কিন্তু এই জায়গাটাই বুঝতে হবে। আচ্ছা, আমি প্রথম থেকে বলি,
প্রথম সংখ্যার অনুপাত ছিল 5:8। তাহলে আমরা কি সংখ্যা দুইটা ধরে নিলাম, এই যে প্রথমটা 5x অনুপাত তুলে দিলাম, তারপর 8x। এখন উভয়ের সাথে 2 যোগ করলে, কার সাথে 2 যোগ করবে? এই 5x এর সাথে 2 যোগ করবে, 8x এর সাথে 2 যোগ করবে। তাহলে উভয়ের সাথে 2 যোগ করে 5x যোগ 2 8x যোগ 2। এখন 2 যোগ করলে অনুপাতটি, এই দুইটার সাথে যখন আমি 2 যোগ করব তখন অনুপাতটা হবে কত? 2:3। এখন তাহলে কি এই সংখ্যার অনুপাত প্রথম সংখ্যা অনুপাত দ্বিতীয় সংখ্যা, এই যে প্রথম সংখ্যা অনুপাত দ্বিতীয় সংখ্যা সমান 2 যোগ করার পর অনুপাতটা হলো কি? 3:2, 2:3। এখন আমরা কি করব? অনুপাত সমান আমরা কি ভাগ জানি না, এই অনুপাতের জায়গায় ভাগ চিহ্ন দিলাম, 8x যোগ 2 সমান 2:3। এখন আমরা আনাড়ি গুণ করব, এই 3 দ্বারা উপরেরটাকে গুণ করব, 2 দ্বারা নিচেরটাকে গুণ করব, বা 2 দ্বারা যে করলে হলো। তাহলে 8 দুগুণী 16x যোগ 2 দুগুণী 4, 3 5 15x যোগ 3 দুগুণী 6। কি করলাম? আড়াআড়ি গুণ করলাম, এই 2 এর সাথে এটা এই পাশে দিয়ে গুণ হইলো, এটা এই পাশে গুণ হইলো। ওকে, তাহলে 8 দুগুণী 16x 2 দুগুণী 4, 3 5 15x 3 দুগুণী 6। এখন আমরা এইখানে যদি লিখি তাহলে আমরা এক্সগুলো এক পাশে নিয়ে আসবো। এই 16x আছে, এই 15xটা যদি আমি সমানের অপর পাশে নিয়ে আসি, প্লাসটা মাইনাস হয়ে যাবে 16, তাহলে কি হবে? 16x মাইনাস 15x সমান, এইখানে 6 আছে, এই 4টা আমরা এই পাশে নিয়ে আসলে 6 মাইনাস 4। তাহলে এখানে x 16টা থেকে 15টা বাদ দিলে কয়টা হবে? একটা। x সমান কত? 2। x এর মান 2 পেলাম। দেখেন এটা হচ্ছে ক্যালকুলেশন, আপনারা ক্যালকুলেশন সকলেই পারেন, সো এত বোঝানোর কিছু নাই ক্যালকুলেশন। আমরা x এর মান পেলাম কত? 2। এখন আমাকে প্রশ্নে বের করতে বলছে যে সংখ্যা দুইটা কি কি। তাহলে এখন সংখ্যা দুইটা কি কি হবে বলেন তো? একটা সংখ্যা ছিল 5x না, তাহলে 5x সমান কি? 5 গুণ 2, 5 দুগুণী 10 না। আরেকটা সংখ্যা ছিল 8x, 8 গুণ 2, x এর মান 2, 8 দুগুণী 16। তাহলে প্রথম সংখ্যাটি আমাদের 10, পরের সংখ্যাটি হচ্ছে আমাদের 16। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা লিখব প্রথম সংখ্যাটি 5x, 5 এর জায়গায় x এর জায়গায় 2 বসাবো, 5 দুগুণী 10। দ্বিতীয় সংখ্যাটি 8x, 8x এর জায়গায় 2 বসাবো, 8 গুণ 2, 8 দুগুণী 16। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। একদম ইজি অঙ্ক, এগুলো অঙ্ক হচ্ছে একটু প্র্যাকটিস করতে হয়, একদম ইজি অঙ্ক। আপনি যদি রিটেনেও করেন আপনার 2 মিনিটের বেশি লাগার কথা না, এই টাইপের অঙ্ক করতে 2 মিনিটের বেশি লাগার কথা না। আচ্ছা, কারো কোথাও বুঝতে সমস্যা আছে একটু কমেন্ট করবেন তো। আচ্ছা, আচ্ছা সকলে বলেন তো যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? সকলে কমেন্টে লেখেন চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? সকলে কমেন্টে লেখেন। যারা ক্লাসটা দেখতেছেন সকলেই লিখবেন চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? আচ্ছা, শুধুমাত্র একজন লিখেছেন আয়শা 360 ডিগ্রি, বাকিরা কি জানেন না? বাকিরা কি জানেন না যে কত হবে? বাকিরা জানেন না চতুর্ভুজের, আচ্ছা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত বলেন? 180 ডিগ্রি। আর চতুর্ভুজের, আচ্ছা 380 লিখছেন আপনি, 360 ডিগ্রি। শোনেন, এই যে ত্রিভুজ আছে না, ত্রিভুজের এই যে 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আর এই যে চতুর্ভুজ আছে না, এই চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। 380 না, 360 ডিগ্রি মনে রাখবে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। আচ্ছা, আমরা একটু দেখি অঙ্কটা কিভাবে সমাধান করব। আচ্ছা একটু দেখি যে এখানে দেওয়া আছে কোনো চতুর্ভুজের 4 কোণের অনুপাত। তাহলে একটা চতুর্ভুজের কয়টা কোণ থাকে? 4টা কোণ না?
তাহলে এটা যদি আমরা একটা চতুর্ভুজ ধরি, তাহলে এইটা হচ্ছে এ বি সি ডি। তাহলে এই যে একটা এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ, দেখেন চতুর্ভুজ। চতুর্ভুজ মানে কি, যেটা চারটা বাহু থাকবে, চারটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলে, চতুর্ভুজ। চতুর্ভুজের মধ্যে আয়তক্ষেত্র, রম্বস, সামন্তরিক, তারপরে হচ্ছে বর্গ, এগুলো সবগুলোই পড়ে। এজন্য আবার টেনশন করিয়েন না যে এখানে আবার আর্ট করলাম একটা, বললাম আরেকটা। আসলে চতুর্ভুজ বলতে যা চারটা বাহু থাকে। তাহলে এই যে চারটা কোণ আছে না, তাহলে চারটা কোণের অনুপাত দেওয়া আছে 1:2:2:3। তাহলে বৃহত্তম বা বড় কোণের পরিমাণ কত? বৃহত্তম কোণটা এই 3টা না, এই 3ই হচ্ছে বৃহত্তম কোণ, হবে না? তাহলে আমরা কি জানি, চতুর্ভুজের আমরা লিখতে পারি যে আমরা জানি চতুর্ভুজের চার কোণের সমষ্টি, চার কোণের সমষ্টি সমান 360 ডিগ্রি। আমরা জানি চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি। তাহলে এখানে আমরা প্রতিটি কোণ আমরা কি ধরবো, তাহলে চার কোণের পরিমাণ যথাক্রমে, তাহলে চার কোণের পরিমাণ যথাক্রমে কি হবে, এই যে 1x, তারপরে হচ্ছে 2x আর হচ্ছে কি 3x, তাই না? এই যে আমরা অনুপাত তুলে দিয়ে তখন আমরা কি ব্যবহার করলাম, x ব্যবহার করলাম, কারণ অনুপাতের সূচক হিসাবে আমরা কি ব্যবহার করলাম, x ব্যবহার করলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে প্রত্যেকটা কোণের পরিমাণ, যদি এটা 1x, এটা 2x, এটা 2x, এটা হচ্ছে 3x, এখন প্রত্যেকটার মান পেলাম না, তাহলে এই তিনটার কোণের সমষ্টি কত, বা সরি চারটা কোণের সমষ্টি 360 ডিগ্রি না? তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে কি, প্রশ্ন মতে এই যে চারটা কোণের পরিমাণ, এই চারটা কোণের পরিমাণই কত, 360 ডিগ্রি না? তাহলে x প্লাস 2x প্লাস 2x প্লাস 3x সমান 360 ডিগ্রি। তাহলে এই লাইনটা কি হলো একটু বুঝে আপনাদের, এই যে চারটা কোণের পরিমাণ এখানে অনুপাত দেওয়া আছে 1:2:2:3। এখন এই যে চারটা কোণের অনুপাত থেকে আমরা চারটা কোণের পরিমাণ বের করলাম, চারটা কোণের পরিমাণ, তাহলে প্রথম কোণের পরিমাণ 1x, দ্বিতীয় কোণের পরিমাণ 2x, অনুপাত তুলে দিয়ে x বসাচ্ছি, তৃতীয় কোণের পরিমাণ 3x, চতুর্থ কোণের পরিমাণ তৃতীয় কোণের পরিমাণ 2x, চতুর্থ কোণের পরিমাণ 3x। এখন এই চারটা কোণের যোগফল, চার কোণের সমষ্টি, চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি না? তাহলে এই যে চারটা কোণের পরিমাণ দেওয়া আছে, এই চারটার যোগফল সমান 360 ডিগ্রি। এখন যোগ করে দিব 3 আর 2 5, 5 আর 3 8, 8x সমান কত, 360 ডিগ্রি। তাহলে x সমান 360/8 যদি আমরা করি, 4 8 32, 32 গেলে এখানে থাকে 40, 5 8 40, 45। তাহলে x সমান কত, 45। তাহলে x সমান কত পেল, 45। এখন সব থেকে বড় কোণ কোনটা, এই 3xটা সব থেকে বড় কোণ। প্রশ্নে বৃহত্তম কোণ বের করতে বলছে, তাহলে অতএব বৃহত্তম কোণ সমান কত, 3x। তাহলে 3 গুণ 45, 3 5 15, 3 4 12 13, 135 ডিগ্রি। তাহলে আমাদের বৃহত্তম কোণের পরিমাণ কত হলো, 135 ডিগ্রি। রেখামণি, কালকে যে ক্লাস হয়েছে সেটা রেকর্ড ক্লাস নাই কেন? আচ্ছা, গতকালকের ক্লাসে নেটের সমস্যা ছিল, প্লাস সাউন্ডেরও সমস্যা ছিল, যার কারণে আমরা ক্লাসটা ডিলিট করে দিয়ে আজকে প্রথম থেকে নিচ্ছি। আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, সো এই কারণে ক্লাসটা আমি ডিলিট করে দিয়েছি, কারণ ওই ক্লাসটা আপনারা হয়তো বা নেটের প্রবলেমের কারণে ঠিকভাবে দেখতে পাবেন না, যার কারণে আমি কষ্ট করে হলেও যে দুইটা ক্লাস একসঙ্গে নিচ্ছি, যাতে আপনাদের সমস্যা না হয়।
আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক করব। এই অঙ্কটা করলে মোটামুটি আমাদের পুরো হচ্ছে সিলেবাস কভার হয়ে যাবে। আচ্ছা, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তো এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসে লিখিততে। তো আজকের এই অঙ্কটা যদি আমরা ঠিকভাবে সমাধান করতে পারি তাহলে আমাদের মোটামুটি আজকের ছুটি। দেখেন কি বলছে, 5 বছর পূর্বে মানে এখন থেকে 5 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1। তাহলে এখন পিতার যা বয়স সেইটা না, 5 বছর আগে পিতা ও পুত্র মানে বাপ বেটার বয়সের অনুপাত ছিল 3:1 এবং 15 বছর পর, এখন থেকে 15 বছর পরে, একটু আগে হিসাব করলাম কি, এখন থেকে 5 বছর আগে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1। এখন থেকে 5 বছর, এখন থেকে 15 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। তাদের বর্তমান বয়স কত? দেখেন এখানে কিন্তু বর্তমান বয়স বলা নাই। ধরেন এখন একটা সাধারণ মানুষের কথা ধরেন, এখানে দেখি এমডি হক তো নাই না, ধরেন এমডি হক তার ছেলে, এখন কে এমডি হক, এমডি হক আর তার পুত্র এস সন। এখন তাদের 5 বছর আগে, আজ থেকে 5 বছর আগে, 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল কত? 3:1। এখন থেকে মানে বর্তমান থেকে 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:1। বয়স কত ছিল সেটা বলা নাই, তাদের বয়সের অনুপাত দেওয়া আছে। এবং এই যে বর্তমান যে বয়স, আজকে থেকে 15 বছর পর, 15 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1। এখন এই 3টা ইনফরমেশন থেকে, এই 2টা ইনফরমেশন থেকে আপনাকে বের করতে বলছে যে বর্তমানে আজকের দিনে পিতার বয়স কত, পুত্রের বয়স কত, সেটা বের করতে হবে। অঙ্কটা বুঝতে পারছেন যে আসলে অঙ্কটা কি বলছে? অঙ্কটা বোঝাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন প্রথম কি বলছে যে 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 3:1। তাহলে আমরা আগে সমাধান লিখে ফেলি। সমাধান আমরা লিখব 5 বছর পূর্বে, 5 বছর পূর্বে পিতার বয়স কত ছিল? 5 বছর পূর্বে পিতার বয়স 3 না, তাহলে 3x অনুপাত তুলে দিলাম। 5 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? এই যে 1 না, তাহলে x, 1x বা x লেখা একই। আচ্ছা, 5 বছর পূর্বে পেলাম, 5 বছর পূর্বে তার বয়স যদি 3x হয়, তাহলে 5 বছর আগে তার বয়স ছিল 3x, তাহলে বর্তমানে তার বয়স কি হবে? এই 3x এর সাথে 5 যোগ করে দিলেই হচ্ছে না? এই যে 5 বছর পূর্বে পুত্রের বয়স ছিল x, তাহলে বর্তমান তার বয়স কি? এই x এর সাথে 5 যোগ করে দিলে তার বর্তমান বয়স হচ্ছে না? তাহলে আমরা লিখব যে পিতার বর্তমান বয়স। পিতার বর্তমান বয়স কি হবে? এই যে 5 বছর আগে ছিল 3x, তার সাথে 5 যোগ করে দিলাম। তারপরে পুত্রের বর্তমান বয়স কি ছিল? x, তার সাথে 5 যোগ করে দিলাম। তাহলে বুঝলেন কিভাবে বর্তমান বয়স বের করলাম? এখনো কিন্তু কাজ শেষ হয় নাই, অর্ধেক কাজও হয় নাই। মূল কাজ যেটা, যে বর্তমান বয়সটা কত হতে পারে আমরা সেটা বের করলাম। 5 বছর আগে পিতার বয়স কত ছিল? দেখেন অনুপাত 3x, তাহলে 3x। 5 বছর পূর্বে পুত্রের বয়স এখানে ছিল 1, শুধুমাত্র x ধরলাম, 1x বা x। এখন 5 বছর আগে তার বয়স 3x থাকলে বর্তমানে তার বয়স 3x এর সাথে 5 যোগ করে দিলাম।
5 বছর আগে পুত্রের বয়স ছিল এক্স, তাহলে বর্তমান তার বয়স হলো কত? এক্স যোগ 5। এখন এখানে আমরা আরও একটা কাজ করতে পারি, সেটা একটু উপরে লিখি। এখন সেটা একটু খেয়াল করি। এখন আমাদের আরেকটা কথা বলা আছে যে 15 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে কত? 2:1। বর্তমান বয়স কত? 3x যোগ 5 না? তাহলে বর্তমানে পিতার বয়স কত? 3x যোগ 5, পুত্রের বয়স x যোগ 5। এখন আজকের তার বয়স হচ্ছে এইটা, আজকে তার বয়স কোনটা? এইটা না? তাহলে 15 বছর পর তার বয়স কত হবে? এটার সাথে 15 যোগ করে দিলে তার বয়স হচ্ছে না? 15 বছর বয়স, 15 বছর পর তার বয়স কত হবে? আজকে যদি তার বয়স হয় 3x যোগ 5, তাহলে আজকে থেকে 15 বছর, তার মানে কি 15টা বছর অতিবাহিত হবে। এর সাথে আরও 15 যোগ করে দিলে কি হচ্ছে? 15 বছর পর পিতার বয়স হচ্ছে। তাহলে আমরা লিখব 15 বছর পর পিতার বয়স। 15 বছর পর পিতার বয়স কত হবে? বর্তমান বয়স কত? 3x যোগ 5। তাহলে বর্তমান বয়সের সাথে আরও 15 যোগ করে দিব, তাহলে 3x যোগ 15 আর 5 20। তাহলে 15 বছর পর পিতার বয়স কত হবে? 3x যোগ 20। আচ্ছা, 15 বছর পর কেন বের করতেছি? কারণ এই যে একটা অনুপাত দেওয়া আছে যে 15 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1। তারপরে এই যে 15 বছর পর পুত্রের বয়স কত হবে? তাহলে আমি এটা একটু মিশাই দিই। আচ্ছা, তাহলে বর্তমানে পুত্রের বয়স কত? কি x + 5 না? তাহলে বর্তমান বয়স x + 5। তাহলে 15 বছর পর তাহলে এর সাথে কি হবে? 15 যোগ হবে, তাহলে x যোগ 20। তাহলে কি হলো? x যোগ 20। আচ্ছা, তাহলে একটু চিন্তা করেন, 15 বছর পর পিতার বয়স, 15 বছর পর পিতার বয়স হবে 3x + 20, 15 বছর পর পুত্রের বয়স হবে x + 20। তাহলে এই দুইটা বয়সের অনুপাত সমান কি? 2:1। এই দেখেন, 15 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। তাহলে 15 বছর পর পিতার বয়স কত হবে? 3x + 20। 15 বছর পর পুত্রের বয়স হবে x + 20। তাহলে এই দুইটার অনুপাত আর এটা সমান হবে না। আমরা লিখব প্রশ্ন মতে কি লিখব? যে 3x যোগ 20 অনুপাত সমান x যোগ 20 সমান 2:1। এই যে প্রশ্নে এই কথাটা বলা ছিল। এখন আমরা লিখব যে 3x + 20 অনুপাত মানে কি? ভাগ না? ভাগ করে দিব 2:1। এখন আমরা আড়াআড়ি গুণ করব। এই 1 আর 3 যদি আমরা গুণ করি 3x যোগ 20, আর এইটা আড়াআড়ি গুণ করব 2x যোগ 20 দুগুণে 40। আচ্ছা, আমরা একটু উপরের দিকে মিশাই দেই। আচ্ছা, এখন আমরা কি করব? এই x গুলো আমরা এক পাশে নিয়ে আসব। আর বাকিগুলো আরেক পাশে নিয়ে আসব। তাহলে এই 3x থেকে 2x বিয়োগ দিব, তাহলে 3x বিয়োগ 2x সমান 40 বিয়োগ 20। তাহলে এখানে x আর এখানে 20। তাহলে x এর মান কত পেলাম? 20। এখন আমাকে বের করতে বলছে যে কার মান? বর্তমানে। তাহলে বর্তমানে, আচ্ছা, এখন x এর মান 20 পেলাম। এখন হচ্ছে বর্তমানে পিতার বয়স কত ছিল? দেখেন, পিতার বয়স ছিল 3x + 5। তাহলে 3 গুণ 20 যোগ 5, তাহলে 3 × 60 আর 5 হচ্ছে 65। তারপরে বর্তমানে পুত্রের বয়স ছিল x + 5। তাহলে x এর মান 20 আর হচ্ছে যোগ 5 25। তাহলে পিতার বয়স ছিল কত? 60, পুত্রের বয়স ছিল কত? 25। বর্তমানে আজকের দিনে পিতার বয়স 65, পুত্রের বয়স হচ্ছে 25। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, নিচের লেখা দেখা যাচ্ছে না, আমি পরে খেয়াল করছি। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাদের এই অঙ্কটা আরেকবার বুঝাই দিচ্ছি, যদিও মিশাই ফেলছি। দেখেন, 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত। আচ্ছা, আপনাদের হ্যান্ড নোটে করা থাকবে, সমস্যা নেই, হ্যান্ড নোট দেখতে পারবেন। 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 3:1। তাহলে আজকে থেকে 5 বছর আগে তাদের বয়সের অনুপাত 3:1।
এখন আজকে থেকে 15 বছর পর তাদের আবার বয়সের অনুপাত কত হবে? 2:1। তাহলে আজকে পিতা ও পুত্রের বয়স কত? এখন সেটা বের করতে গেলে প্রথম কাজ হচ্ছে যে আমাকে বর্তমান বয়সটা বের করে নিতে হবে। কিভাবে নিব? এই দেখেন 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত দেওয়া আছে, তাহলে 5 বছর পূর্বে পিতার বয়স কত হবে? 3x, পুত্রের বয়স হবে 1x। তাহলে 5 বছর পূর্বে কি হলো? 5 বছর পূর্বে কি হলো? 3x পিতা আর পুত্র হচ্ছে 1x 5 বছর পূর্বে। এখন বর্তমানকে আজ থেকে 5 বছর আগে তাদের বয়সের পিতার বয়স ছিল 3x, পুত্রের বয়স হচ্ছে x। তাহলে 5 বছর পর মানে বর্তমানে তাদের বয়স কি হবে? এর সাথে কি হবে? 5 যোগ হবে। তাহলে 3x যোগ 5 আর হচ্ছে 1x বা x যোগ 5, এটা হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়স। আবার প্রশ্নে বলা আছে যে 15 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 1:2। তাহলে এটার সাথে আবার আমরা 15 যোগ করব, কারণ 15 বছর পরে তাদের বয়সের একটা অনুপাত দেওয়া আছে। তাহলে কি হবে? 3x যোগ 20 আর এটা হবে হচ্ছে 15 যোগ হবে, তাহলে x যোগ 20। তাহলে 3x যোগ 20 আর হচ্ছে x যোগ 20, এটা হচ্ছে কি এখন থেকে 15 বছর পরে পিতা ও পুত্রের বয়স। এখন এই পিতা ও পুত্রের বয়সের মানে এই যে 15 বছর পর তাদের বয়সের যে অনুপাত 3x যোগ 20 অনুপাত x যোগ 20, এই দুইটা অনুপাতের মান কত? 2:1। তাহলে এই দুইটা অনুপাত সমান এই দুইটা অনুপাত, যেটা একটু আগে সমান করলাম। এখন সমান করার পর এইখান থেকে আমরা x এর মান বের করে নিব। x এর মান বের করে নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে বর্তমান বয়স কত। তাহলে পিতার বর্তমান বয়স কত ছিল? এই যে 3x যোগ 5, তাহলে এখানে x এর জায়গায় মান বসাই দিব। x এর মান 20, 3 × 60 যোগ 5 65। পুত্রের বয়স 20 যোগ 5 25। তো এইটা ছিল মূল অঙ্ক। আমার হ্যান্ড নোটে সব দেওয়া থাকবে। আপনারা ক্লাসটা যাদের বুঝতে যদি স্পেসিফিক কোনো অঙ্কে বুঝতে সমস্যা হয়, আপনি অঙ্কটা 2-3 বার দেখবেন, ক্লাস হ্যান্ড নোটটা দেখবেন, আশা করি সমস্যা থাকবে না। তারপরে যদি কারো সমস্যা থাকে তাহলে ইনবক্স করবেন, আমি ফ্রি টাইমে চেষ্টা করব আপনাদের ভয়েসের মাধ্যমে যতটুকু সমাধান করে দেওয়া যায়। আচ্ছা, আগামীকাল আপনাদের আবার ক্লাস নেওয়া হবে। তো এই সপ্তাহটা দেখি এইভাবে আপনাদের ক্লাস নেওয়া যায় কিনা, নিয়ে যতটুকু আপনাদের আগাই দেওয়া যায়। গণিতটা দেখি শেষ করা যাবে, আর হয়তো বা অনুপাত শেষ হয়ে গেলে আর হয়তো বা আপনাদের 2-3টা ক্লাস লাগবে, তাহলে গণিত শেষ হয়ে যাবে। তো গণিত শেষ হয়ে গেলে আমরা চেষ্টা করব ইংরেজিটাও এইভাবে ধারাবাহিকভাবে শেষ করে দিয়ে তারপর বাকি যে বাংলা, সাধারণ জ্ঞান বা বিজ্ঞান আছে, এগুলো আমরা আস্তে আস্তে শেষ করব আগামী মাসের মধ্যেই। এই মাসের মধ্যে আপনাদের মেজর সব পড়া শেষ হয়ে যাবে, অল্প কিছু বাকি থাকবে হয়তোবা। তো আমরা যত দ্রুত সম্ভব শেষ করতে পারি। আর যারা হচ্ছে সমাজসেবায় আবেদন করেননি এখনও, আবেদন করে ফেলেন দ্রুত সকলে। তো আজকের ক্লাসটা আমরা আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। আগামীকাল আবার রাত 9টায় আপনাদের ক্লাস অনুষ্ঠিত হবে, সকলে আমন্ত্রিত।